এই আর্টিফিশিয়াল আন্দোলনটার নেতৃত্ব দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু এবং আমির খসরু মাহমুদ, সামাও বায়েদ, রুমিন ফারহানা, এসব লোকজনরা একটা আর্টিফিশিয়াল আন্দোলন করেছে এবং এই আন্দোলনটা তারা নিজেরাই চায় না সফল হোক। আজকে বিএনপি নির্বাচনের জন্য জনগণের সাথে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা, একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। এত মিথ্যা কথা বলছে মির্জা ফখরুল এখন খেই হারায় ফেলায় যে 2 দিন আগে কি বলছে এবং আজকের কি বলছে। মির্জা আব্বাসের মতো লোকজনরা ভুলে যায় গতকালকের কি বলছে এবং আজকের কি বলছে। আমির খসরু মাহমুদরা ভুলে যায় গতকালকের কি বলছে, আজকের কি বলছে। অত্যন্ত মিথ্যাবাদী যারা, এই লোকগুলো কি করে, গতকালকের কি বলছে আজকে ভুলে গেছে। তো যে দল তাদের চেয়ারপারসনের মুক্তির জন্য একবার রাস্তায় নামে নাই, যেই দল চেয়ারপারসনকে মিথ্যা একটা মামলায় হাজতে ঢুকানো হয়েছে, এর প্রতিবাদে একটা হরতাল করতে পারে না, একটা আন্দোলন করতে পারে নাই, সেখানকার নেত্রীরা আজকে বলে বিএনপি যদি একটা হরতাল দেয়, বিএনপি যদি এখন একটা হরতাল দেয়, অর্থাৎ নেরিকুত্তা কি করে জানেন, বলে তুই পায়খানার কাছে আসিস। নেরিকুত্তাদের চরিত্র এইটা, তারা কোথাও বাঘা কুত্তা দেখলে কামড় দিতে পারে না, কিন্তু নেরিকুত্তারা বলে তুই আবার পায়খানার সামনে আসিস। আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায়, এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়। অথচ তাদের নেত্রী ছিল হাজতে, অন্যায় না করে, কোন অন্যায় করে না বেগম খালেদা জিয়া, কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারা যাদেরকে নেত্রী বলে, সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে। এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে। কেন জানেন? মির্জা আব্বাস বলছে আমি হরতালের লোক দেব না, সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না, আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না, এবং আব্দুল আওয়াল মিন্টু বলেছে হরতাল করার জন্য, কর্মসূচির জন্য আমি পয়সা দেব না। আর মোহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে, আলহামদুলিল্লাহ। তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে, জনগণের অধিকার আদায় করবে। আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি। দর্শকবৃন্দ, আপনারা কি যাদের সামনে বিএনপির বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক, আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে, তাই না? তাহলে গত 2 টার্মে আপনারা কি করছেন? কোন একটা বলেন, একটা মাইলস্টোন সংস্কার আপনারা করছেন, ওই সংস্কারটার কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন। আরে ভাই, আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে নাই। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও, নির্বাচন হইলে আমরা সংস্কার করব। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি, আমরা তো সংস্কার দিয়েই দিছি, আপনারা কেউ আমির খসরু মাহমুদকে জিজ্ঞাসা করছেন? তলপির ঘরের তলপি, হুবরির ঘরের হুবরি, তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস চেয়ারে বসা, এর বাইরে কি তুই কিছু করেছিস? মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব, আমরা সংস্কার তো দিয়ে দিছি 31 দফা। তোর এই আজকের আমি চিন্তা করেছি আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করব না,
সংস্কার কর্মসূচি দিয়েই দিছে। আমরা তো সংস্কার কর্মসূচি 31 দফার মধ্যে দিয়ে দিছি। দর্শকবৃন্দ, এর ভিতরে আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আমানুল্লাহ আমান, সামা ওবায়দ, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন, এদের কাউকে বলতে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে তারা একটা কথা বলে? একজনকে শুনেছেন? আপনারা একটু টার্গেট করে দেখেন ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কথা আপনাদের সামনে বলেছে কিনা। বলবে না। ইন্ডিয়ার আত্মীয়, শেখ পরিবারের আত্মীয়, তাকে নিয়ে কি কথা বলা যায়? বিএনপির এটা শোভা পায়? রাজ্জাক চাচার পোলা আব্বাস শাহ কইছে না, কুকুরের কাজ কুকুরে করেছে। এখন এই বলে কি ওটারে কি বলে, জেনারেল ওয়াকার আয়না ঘরে লোকজন নিয়ে পিটাইছে, আয়না ঘর বানাইয়া লোকজনরে পঙ্গু বানায় দিছে, জেনারেল আজমিরে তার জীবনটারে শেষ করে দিছে, কত লোকরে মাইরা ফেলাইছে। এখন ওনার সম্পর্কে কি কথা বলা যায়? ওই কামড় তো ওনার পায়ে লাগে নাই, কারণ ওনারে তো আব্বাসের তো চারপাশে। আমি এই দিকে যাইতে চাই না। আবার কেউ কেউ বলে ফেলেছে ওনার আব্বা নাকি মতিঝিল হাই স্কুলের ডক্টরি কি ছিল, আবার হঠাৎ এমপি হওয়ার 4 বছরের ভিতরে ব্যাংকের মালিক হয়ে গেছে কেমনে। উনি যখন এই সুল্লক দেয়, এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারের নিয়ে কথা বলে। কারণ কি জানেন? তার কাছে তার বস্তুটা খুব মোটা, ওখানে বিএনপি আর দিতে চায় না। তাইলে ওনারা যদি ঠ্যাঙ্গাইয়া ঢাকা ব্যাংকের মালিকানা অন্যদিকে নিয়ে যায়, তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভদ্রলোককে পাইছে। ইউনূসের সম্পর্কে একটু গালি দিতে পারে, কুকুরুতু দিতে পারে, ঘেউ দিতে পারে, কিন্তু জেনারেল ওয়াকার সম্পর্কে কেউ কিছু বলতে পারে না। একটা বারের জন্য কোন লোককে বলতে শুনি নাই। বাংলাদেশের মীর জাফর যে বিডিআর পিলখানা হত্যা থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে, ধর্ম নিয়ে ভণ্ডামি করে, নামাজের ইমামতি করে, কুত্তার বাচ্চার দেশে গিয়ে তা ক্যান্টনমেন্টে ঢুকে আর্মির ভিতরে ডিভিশন তৈরি করে। কেউ তাকে নিয়ে কথা বলে না। একজন রাজনীতিবিদকে দেখি না। তাদের টার্গেট কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ, আপনারা কি কখনো শুনেছেন মির্জা ফখরুল একবার বলেছে? একবার মির্জা ফখরুল বলেছে আমি ভারতের প্রতি নিন্দা জানাই, আমার দেশের লোকজনকে গুম করেছে? একবার মির্জা ফখরুলের মুখে শুনেছেন মির্জা ফখরুল বলেছে যে গুম করেছে? শুনেন নাই। মির্জা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয়, কিন্তু একবারও বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া? একবারও বলছে? আমি শুনি নাই। সালাউদ্দিন বলতেছে না, কারণ আসলে তো তাকে গুম করে নিয়ে 7 বছরের ট্রেনিং করাইয়া দিচ্ছে। যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব হওয়ার। দর্শকবৃন্দ, কথাটা বলে যান না, আমি যোগ করছি না। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কখনো শুনেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে? ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায়। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? আমি শুনি নাই। মির্জা ফখরুল এগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু মির্জা ফখরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান? শুনেন। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী
একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না। মির্জা ফখরুল ইসলামের বাবা ১৯৭১-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। ভাই ভুল হয়ে গেছে। মির্জা ফখরুলের আব্বা কে আছিল, আমি এটা নিয়ে আমি ওই ক্যানটা আমি খুলতে চাই না রে ভাই, আপনি হঠাৎ করে বলে ফেলছেন। মির্জা ফখরুল আজকে আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না। আচ্ছা, মির্জা ফখরুল কি একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে, এটা নিয়ে কোনো কথা বলছে? আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযজ্ঞ নিয়ে তারা কথা বলছে? বা ভারতে প্রত্যেকদিন মসজিদ ভাঙতেছে, এটা নিয়ে মির্জা ফখরুল কোনোদিন কথা বলছে? গেল এটা, এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার, আমাদের না। রিয়েলি গত ২৬ বছর, ৩০ বছর, ৪০ বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন কইরা দিয়া যায়, বিরোধী দল নির্বাচন কইরা দিয়া যায়, গুম কইরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয়, বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামাদি যায়। এই বিএনপি লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে। মির্জা ফখরুল কোনদিন কি কোনো কথা বলেছে? একটা দিন কোনদিন কথা বলে নাই। আরো একটা কথা, তারেক রহমান আর বেগম জিয়া তাদেরকে কি কোনোভাবে কেউ হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করে রেখেছে, বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া, যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার, তাকে কেন এখনো এই মহাসচিব গত ১৭ বছরের ব্যর্থ, ইনডিসিসিভ, কনফিউজড, অসৎ, মিথ্যাবাদী একটা খাটাসকে এখনো মহাসচিব করে রেখেছে? এক খাটাস আজকের এক কথা বলে, কালকের আর এক কথা বলে, মিথ্যা কথা বলে। এই খাটাস কোনদিন একটা বারের জন্য বলে নাই যে ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে, বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে গুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে জাহান্নাম করার জন্য মির্জা ফখরুলের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাই, একবারও শুনি নাই। মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না, কারণ মির্জা ফখরুল ভারতের প্রপোনেন্ট, ভারতের তাবেদার হওয়াটাকে মির্জা ফখরুল পছন্দ করে। দর্শকবৃন্দ, মির্জা ফখরুলকে যখন দ্বিতীয়বারের জন্য মহাসচিব ডিক্লেয়ার করা হয়, তখন আমার কাছে কিছু তথ্য আছে, যে তথ্যগুলো আজকের আবিষ্কার করার জন্য, আপনাদের সামনে বসার জন্য, বলার জন্য আমি তৈরি না, কিন্তু আমি বলবো। বেগম জিয়া তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করা হয়েছে এই মির্জা ফখরুলকে মহাসচিব করার জন্য। এবং গত একটা কথা একা একা চিন্তা করে দেখেন, একটা লোক দলের মহাসচিব হিসাবে একটা আন্দোলন ঠিক মতো করতে পারে নাই। জীবনে কোনোদিন শুনেছেন একজন জেনারেল যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে সোলজারদের দিকে ঘুরে কয় এখন কি করব? এই মির্জা ফখরুল ওই লোক। ঢাকা মহানগরী সমাবেশে, পল্টন অফিসে লক্ষ লক্ষ মানুষের সামনে, পুলিশের সামনে সে অন্যান্যদের দিকে তাকায় বলছে এখন কি বলবো। এই মির্জা ফখরুল, উনি যখন কথা খুঁজে পেতেন না, ওনার যখন
হাসিনার কাছে তার আগে গণভবনে ওয়াদা করে এসেছে এই হরতাল সফলের জন্য সে কিছু করবে না, এমন কিছু এক সে করেছে যেখানে একত্র হয়েছে। হাসিনাকে বলছে ওকে আমাকে গর্তে উঠে নিয়ে যান, আমার রেস্ট করার দরকার, আমি এগুলো আর নিতে পারতেছি না। এই কাজগুলো কে কে করেছে? মির্জা ফখরুল করেছে, মির্জা আব্বাস করেছে, আমানুল্লাহ আমান করেছে, আমির খসরু মাহমুদ করেছে, ইকবাল হোসেন টুকু করেছে, রুমিন ফারহানা তো করে না একবারের জন্য, কারণ তাকে গ্রেফতার করা হবে না, এটা আওয়ামী লীগ জানে। রুমিন ফারহানার কাজ ছিল আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনী তাদের ছেলে পান কারা আছে, বুড়া দামড়া কতগুলো আছে, তাদের সাথে প্রেম করা। হ্যাঁ, বিয়ে করার দরকার কি? আজকের এই অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে এবং টক শোতে এসে বলবে, সবার সাথে হা হা হি হি করবে, ঠিক আছে না? এখন তো আবার প্রতিজ্ঞা করেছে, হাতে ইস্কনের একটা ফিতা লাগাইছে, লাগাই এরকম করে। দর্শক বন্ধু, আমি রাগ হয়ে বলছি না, গালি দিয়ে বলছি না। মির্জা ফখরুলের এই যে আমি যেসব লিডারদের কথা বলি না বিএনপির, আমি এদের বাসায় যদি পুলিশ রেড দেয়, কয়েক ডজন আওয়ামী লীগের নেতাদের পাবে, দুর্নীতিপরায়ণ এমপি এবং মন্ত্রীদের পাবে। রুমিন ফারহানার বাসায় পাবে, আমি 110% শিওর লোকজন পাবে। সামা ওবায়দের বাসায় রেড দেখ, কয়েকজন পাবে। সামা ওবায়দের মা শাহেদ ওবায়দের বাসায় রেড দেখ, কয়েকজন পাবে। মির্জা ফখরুলের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। মির্জা আব্বাসের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। আমির খসরু মাহমুদের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। এদের বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুকায় আছে। কারণ কি? গত 17 বছরে সফট আন্দোলন করেছে, আর্টিফিশিয়াল আন্দোলন করেছে। এখন একজন আছে না ফজলু মাথাভাঙ্গা, কথায় কথা বলে না, এই ফজলু মাথাভাঙ্গা মাঝে মাঝে আপনাদেরকে বলে, দেখেন এই বুড়ো হাবড়া কি বলে, আমরা তো ভারতীয়, ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা? মুক্তিযুদ্ধ, বুঝেছেন? আমরা তো ভারতীয়। আবার শোনেন, আমরা তো ভারতীয়। তারেক রহমান, বেগম জিয়া, আপনারা কি এটা শুনতে পাচ্ছেন? আমরা তো ভারতীয়। আমাদের আর আন্দোলন করার দরকার কি? আমাদের আর দেশ গড়ার দরকার কি? আমাদের আর কোনো কিছু করার দরকার কি? বিএনপি যদি এই কথা বলে, আমরা তো ভারতীয়। বাহ, আমরা তো ভারতীয়। আর একবার বলেন, আমরা তো ভারতীয়। আমাদের আর আমাদের আন্দোলন করার কি আর কোনো দরকার আছে? আর একবার শুনবেন, আমরা তো ভারতীয়। এবং এই কথাটা কত উজাড় ভাবে মন, আমরা তো ভারতীয়। উনি এই লোক বেগম জিয়ার উপদেষ্টা, এই লোক বেগম জিয়ার উপদেষ্টা, এবং এই লোকের তারেক রহমান রাত 3টায় কল করে। আমরা তো ভারতীয়। তারেক রহমান সাহেব, ওনাকে রাত 3টায় আপনি কল করেন কিসের জন্য? এটা শোনার জন্য? আমরা তো ভারতীয়। একে যদি কেউ রাস্তার মধ্যে পায়, জুতা দিয়া 10টা গইনা গইনা বাড়ি দেয় এক একটা বাড়ির জন্য, আমি 1 লক্ষ টাকা দেব যদি কোন মানুষ এই কুত্তার বাচ্চাকে একটা একটা করে বাড়ি দেয়। এই কুত্তার বাচ্চা যতবার বলবে আমরা তো ভারতীয়। তারেক রহমান সাহেব, আপনার পার্টিকে ডুবানোর জন্য কি আর কারো দরকার আছে? আমরা তো ভারতীয়। এই লোক বেগম জিয়ার উপদেষ্টা নাকি আপনার উপদেষ্টা? আপনি তো আবার এই ধরনের লোকজন নিয়েই বিছানায় ঘুমাইতে পছন্দ করেন, চা খাইতে পছন্দ করেন, ঠিক আছে? এই লোক
এখন এই লোকের আর কারো প্রতি কোনো দ্বন্দ্ব নাই। সে টুপি পরা আমার কোন মুসলমান ভাইরে দেখলেই ওনার খালি জঙ্গি মনে হয়। দেখেন সে আবার কি বলছে। আমরা তো ভারতীয়, 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। দর্শক বৃন্দ, 21শে ফেব্রুয়ারি যে বই মেলা, ওটাকে নাকি কি বানাইছে আবার একটু শুনেন। 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। দর্শকবৃন্দ, কোন সুস্থ মানসিকভাবে একজন মানুষের, যার প্রজ্ঞা আছে, যার চরিত্র আছে, যার দূরদৃষ্টি আছে, সে ধরনের একজন মানুষ 21শের বই মেলায় ওখানে যদি আমার মুসলমান ভাইরা টুপি পরে ওখানে যায়, ওটা দেখতে তাইলে ইস্তেমার মাঠ হয়ে যাবে। আর যদি হয় ইস্তেমার মাঠ, সেখানে উনি ভুলটা কি দেখে? আমি খুশি হব মাদ্রাসার ভাইরা যদি ওখানে যায় গিয়ে বই পড়ে। হোয়াট ইজ দ্য ইস্যু? ওটা জঙ্গির আঁকড়া কেন হবে? যে বই মেলার একটা দৃশ্য আপনারা দেখুন। ডক্টর ইউনূস যখন ছদ্মবেশে বই মেলায় আসে, তখন সাধারণ মানুষের ভিড় অন্যরকম, সবাই হতবাক হয়ে গেছে তাকে দেখে। যেই বই মেলায় আমাদের সর্বজন শ্রদ্ধেয় পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস যান, উনি এটাকে বানাইছে ইস্তেমার মাঠ, উনি বানাইছে এটা জঙ্গিদের আঁকড়া। ডক্টর ইউনূস যখন ছদ্মবেশে বই মেলায় আসে, তখন সাধারণ মানুষের ভিড় অন্যরকম, সবাই হতবাক হয়ে গেছে তাকে দেখে। আর এই ফজলু বলছে 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। দর্শকবৃন্দ কি বলবেন? এবার এ ধরনের লোকজনরা যদি বিএনপি করে, এ ধরনের লোকজনদের দ্বারাই যদি বিএনপি পরিচালিত হয়, এ ধরনের লোকজনরা যদি হয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আমরা বিএনপির কাছ থেকে কি আশা করতে পারি? তারা আর্টিফিশিয়াল আন্দোলন করে, আর্টিফিশিয়াল স্লোগান দেয়, আর্টিফিশিয়াল কথা বলে, কিন্তু নিজের পকেটটা ভারী করে, ঢাকা ব্যাংক তৈরি করে, প্রতিদিন প্রতি মাসে 3.5 থেকে 4 কোটি টাকা আয় করে, নিজের ভাইনা কালুরে দিয়া রেলওয়ে নিয়ন্ত্রণ করে, রেলের জমির উপরে বাড়ি বানাইয়া ওখানে বসত বাড়ি বানাইয়া থাকে। ওনার আব্বা যদি দপ্তরিক ছিলেন তাতে কোনো দোষের কিছু নাই। ওনার আব্বা যদি ওই কাজের ফাঁকে পুরি বেচতেন, এতেও দোষের কিছু নাই। আলহামদুলিল্লাহ, সৎ কাজ করছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তান, ওটাকে কি বলে, পাকিস্তান মাপ চায় না, মির্জা ফখরুল এটা নিয়ে খুব মাথা খারাপ হয়ে গেল। কেন এটা হইল? এখন অনলাইন অ্যাক্টিভিস্ট সহ জনগণ, আমি বলছি না বিএনপির যে 90 যে লিডাররা আছে, যারা প্রেসিডিয়াম সদস্য, মহাসচিব, এইসব গাবররা, এই ধরনের ইতররা, এরা তো জনগণের পালস তারা বুঝে না। এখন যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, পার্সোনালি আমি তো কোনো অ্যাক্টিভিস্টই না, আমি হিউম্যান রাইটস এর উপরে কাজ করি রে ভাই। আমি যে কোনো একটা জায়গায় কথা বলতে গেলে জনগণের পালস আমি একটু দেখি, জনগণের সাথে কমিউনিকেট করি।
জনগণ কোথায় কি করে এগুলো বুঝি, যার জন্য আমরা কি করি, আমি সবসময় সত্য কথাটা যতটুকু জানি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি। এখন যখনই আমরা এই কাজগুলো করি তখন মির্জা ফখরুলের মতো লোকজন, আব্বাসের মতো লোকজন, রুহুল কবির রিজভির মতো লোকজন তারা আবার হঠাৎ করে কি করে জানেন, ছাতিটা ওই দিকে ঘুরে দেয়, আস্তে ছাতিটা অন্যদিকে ঘুরে দেয়। কিভাবে ঘুরায়? যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেক মিটিং এ সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে দেখা করলো, তাদের দুইজনের বৈঠক হলো প্রথম, এবং এই বৈঠকটা একটা মাইলস্টোন। এই বৈঠকের অর্জন নিয়ে আমি কথা বলবো না একটা কারণের জন্য, এখানে মতামত যতটুকু আদান প্রদান করা হয়েছে আমি ওটা থেকে কোনো অর্জন আশা করি না, কিন্তু সোশ্যাল একটা অর্জন হয়েছে যে বৈরিতা আছে কি না আছে, একটা রাষ্ট্রের পলিসি কি হবে না হবে এটা রাষ্ট্র ডিফাইন করবে। বাংলাদেশ তাদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করবে, ভারত তাদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করবে, কিন্তু কারো মুখ দেখাদেখি হবে না, এটা ঠিক না। তো এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী একত্রে দেখা করেছে। দেখা করার পরে মির্জা ফখরুল আপ্লুত হয়ে গেছে, আপ্লুত হয়ে তার মুখের দিকে তাকায় দেখেন। এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবং আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক, এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে, দুই দেশের মানুষকেই এটা উপকার করবে। উনি খুব আশাবাদী। এখন আপনারা বলবেন ভাই এটাকে এখানে ক্রিটিসিজমের কি দেখলেন? একটা জিনিস দেখছি, এই মুহূর্তে ভারতের সাথে বিএনপি, বিজেপির সাথে বিএনপি তাদের চুক্তিটা হলো বিএনপি কে দিয়ে গভর্নমেন্ট ফর্ম করাবে, কারণ ইন্ডিয়া একটা জনপ্রিয় একটা দলকে তারা ব্যবহার করে, জনপ্রিয় কিছু নেতাকে তারা ব্যবহার করে, জনপ্রিয় কিছু ব্যক্তিকে তারা প্রমোট করে পিছন থেকে। যখন জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে তখন ভারত তাদেরকে ব্যবহার করে। এখন বিএনপি কে ওয়াকারের মাধ্যমে সরাসরি বলা হয়েছে যে আপনারাই এখন সরকার গঠন করবেন, আপনাকেই চাকরানি বানানো হবে। আমি চাকরানি বলে ফেলেছি, আজকে তো গালি দেব না চিন্তা করেছি। চাকরানি, ভারতের চাকরানি ছিল না হাসিনা শেখ, এখন তারা নব্য চাকর বা চাকরানি বানাতে চাচ্ছে বিএনপি কে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ফখরুলের সাথে মোদির সাথে কথা বলে, মোদি একটু কানে কানে বইলে দিবে না যে সরকার গঠনে, বাংলাদেশের সরকার গঠনে তো ইন্ডিয়া বইলে দিবে রে ভাই, এই কথাটা বুঝেন না কেন? ফখরুল খুশি হয়ে গেছে, ফখরুল খুব খুশি। আমি খুব আশাবাদী একটা বিটারনেস তৈরি হয়েছিল, না কোনো বিটারনেস তৈরি হয় নাই। গত 20-30 বছর ধরে ভারত আমাদেরকে ধর্ষণ করতে করতে আমাদেরকে অসুস্থ বানাইয়া ছাইরা দিছে, আমাদের দেশের রাজনীতিক অসুস্থ বানাইছে, আমার দেশের অর্থনৈতিক অসুস্থ বানাইছে, আমার দেশের মানুষকে অসুস্থ বানাইছে, আমার দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে। এখানে বিটারনেস না, দে জাস্ট বিকাম আওয়ার সলিড এনিমি। তো তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করেছে, এই জন্য তার খুব খুশি, সে খুব খুশি যে দেখা করেছে, খুব আবেগ আপ্লুত ভাবে সে বলেছে সে খুব আশাবাদী। এখন এদিকে এই কথা তো, যেই মুহূর্তে দেখেছে ভারত তাদের সাথে এখন একটু ওই স্বামী স্ত্রীর সম্পর্ক তো আর হইতে পারবে না, এখন শালি দুলা ভাই, স্বামী স্ত্রী না হইয়া বিএনপি শালি দুলা ভাই, যখন ওই পর্যায়ে গেছে তখন চিন্তা করলো
শালী হইয়া থাইকা লাভ কি, যদি বউ হওয়া যায় তাইলে এখন বিএনপি ভালো, তাইলে এখন আওয়ামী লীগ ভালো না, তাইলে এখন আওয়ামী লীগ ভালো না, আওয়ামী লীগের বাস দাও, আওয়ামী লীগ সম্পর্কে এখন কথা কো। খালি কি মির্জা ফখরুল একা? সবাই শোনেন, কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না, কোন সভ্য লোক আওয়ামী লীগ করে না, কোন ভালো লোক আওয়ামী লীগ করে না, সমস্ত শয়তান লোকেরা আওয়ামী লীগ করে। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। অবশ্যই অনিবার্য পরিণতি। এত অত্যাচার করেছে মানুষকে, এত নিষ্ঠুরতা দেখিয়েছে, এত রক্ত ঝরিয়ে নিজের দেশের লোকদেরকে। এদেশে আল্লাহর আইনের কথা বললি ধর্ম ব্যবসায়ী বলে, যারা এই কথা বলে। দর্শকবৃন্দ, what is the tricks? What is the tricks? তাইলে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, আওয়ামী লীগ এত খারাপ, গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, এই করেছে সেই করেছে, তাহলে আওয়ামী লীগের বিচার চাইতেছে না কেন? আওয়ামী লীগের ব্যান করে দিবে, আওয়ামী লীগের ব্যান করার বিপক্ষে কেন? আপনি কি একবার শুনছেন হাসিনাকে অনতিবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে এনে তাকে বিচার করা হোক? একবার শুনেছেন তারা কি বলে? মির্জা ফখরুলের এটা নিয়ে কোনো গলাবাজি দেখেন? মির্জা আব্বাসের কোনো গলাবাজি দেখেন? মির্জা আব্বাস আমার যদি একটু গালি দেয় তাহলে মির্জা আব্বাস একটু শান্তি পায়। মির্জা আব্বাসের কতগুলো জন্ম দেওয়া কতগুলো জারস বাইরে ছেড়ে দিয়েছে, তাদেরকে বলছে দাও যে কবে একটু গালি দাও। আলহামদুলিল্লাহ, আমার যখন গালি দেয় আমি বলি ও মাই গড, দ্যাটস ইট। সে বলছে বিদেশে যে লেখাপড়া করে আসছে সে নাকি আরো ভালো কিছু গালি টালি জানে। আমি তো অপেক্ষা করতেছিলাম মির্জা আব্বাসের কাছ থেকে যদি আমি কিছু গালির শব্দ কালেক্ট করি, ওই গালিটা আবার তারই আমি ঘুরাইয়া দিতাম, কিন্তু কই, শিখলাম না তো কিছু। আমি তো দেখলাম ওইখানে বসে বসে কুতে। তো আজকে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, আওয়ামী লীগ খুব খারাপ, আওয়ামী লীগ এইটা করলো কেন, ওইটা করলো কেন, কিন্তু আওয়ামী লীগের কোনো বিচার চায় না। আওয়ামী লীগের যে ব্যান করবে বাংলাদেশে ওটাও তারা চায় না। এরা কি, এরা কি মানুষ? সকালবেলা এক কথা বলে, বিকাল দুপুর বেলা এক কথা বলে, সন্ধ্যাবেলা আর এক কথা বলে। আপনারা কি বুঝেছেন ডক্টর ইউনূস কত কষ্টে বলেছে যে আপনারা এরপরে কাগজ সাইন করে যাইবেন? কারণ আমারে বলেন একটা, এখান থেকে দরজার সামনে বাইরে বলেন আর একটা, আর জনগণের কাছে যেয়ে বলেন আর একটা। আপনারা বুঝতে পারছেন এদের কথার কোন উত্তর দক্ষিণ আছে? আমি তো কিছু খুঁজে পাইলাম না, আমি কোথাও কোনো কিছু খুঁজে পাইলাম না তাদের এই কথায়। ঠিক আছে, আমি একটু দেখতে চাইতেছি তাদের কথাবার্তায় এটা নিয়ে কি বলছে। একটা ভিডিও আমি দেখতেছি। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে আন্তর্জাতিক কি কি হতে পারে, তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে। দর্শক আপনারা কি বুঝেন এই দলটার, এই বিএনপি অথবা বিজেপি, এদের 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 উত্তর বুঝেন, দক্ষিণ আমি বুঝি না, যদি আমাকে একটু বুঝতে সাহায্য করে। মির্জা ফখরুল বলে ভারত আমাদের বন্ধু, কার সাথে বলে? ভারত, এই বলদের বাচ্চা বলছে আমরা তো ভারতীয়, বলছে এইটা। আর মির্জা ফখরুল কি বলছে? ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের ভারত আমাদের বন্ধু। ওর বাবা আমি শুনছি বিহারের জন্মাইছে। আমি 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 খুঁজে পাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি এদের দ্বারা পরিচালিত হয়, এরা যদি হয় মহাসচিব এবং
এই মির্জা ফখরুলের এই কথার সাথে সাথে মির্জা আব্বাস বলে যে ভারতের সেনাবাহিনী প্ল্যান করে রাখছে বাংলাদেশের স্ট্রাইক এইখানে করলে কি হবে, ওইখানে করলে কি হবে, ইকোনমি এইখানে ডিস্ট্রয় করলে কি হবে। আপনি একজনের কথা আরেকজনের কোনো উত্তর দক্ষিণ আপনারা কি খুঁজে পান কোথাও? আমি খুঁজে পাই না, আমি উত্তর দক্ষিণ খুঁজে পাই না। তো এদের মতো লোকজনরা যদি হয় বিএনপির সিনিয়র সদস্য, সিনিয়র একেবারে নীতি নির্ধারক, তাহলে ভাই এই দলটার কাছ থেকে আপনারা কি আশা করেন? আমি তো কিছু উত্তর দক্ষিণ খুঁজে পাই না। মির্জা ফখরুল এক কথা বলে, মির্জা আব্বাস এক কথা বলে, রুহুল কবির রিজভী এক কথা বলে, আমির খসরু মাহমুদ এক কথা বলে। বিএনপির তো একক কোনো কথা নাই। এর কথা কি জানেন? অর্থাৎ ধরেন 10টা হায়না আর একটা মাত্র শিকার, ওই শিকারটা হলো বাংলাদেশ। মির্জা ফখরুল একদিকে কামড়াইয়া টানে, মির্জা আব্বাস একদিকে টানে, আমির খসরু মাহমুদ একদিকে টানে, সামা ওবায়েদ আর একদিকে টানে, ইকবাল হোসেন টুকু একদিকে টানে, তাবিতা ওয়াল একদিকে টানে, ইশাক আর একদিকে টানে। মধ্যে মরে যাচ্ছে আমার দেশমাতা বাংলাদেশ। দর্শক কিন্তু আমার কোর্ট থেকে একটা কল এসছে, আমাকে একটু সময় দিবেন। দর্শকবৃন্দ, আমি অত্যন্ত দুঃখিত। তো এখন এদের কারো কথা, আমি যে বিএনপি নামক দলটার উপরে নির্ভর করব, আমি একটু নির্ভর করতে চাই, আমি তাদের একটু প্রশংসা করতে চাই, আমি বিএনপির নেতৃত্বের গুণাবলী নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন? এমন কোন নেতা যাকে নিয়ে আমি একটু প্রশংসা করতে পারি? আপনারা কি আমাকে একটু একটা চরিত্রের কথা বলবেন যে আমি বিএনপির ওই নেতাকে নিয়ে একটু কথা বলবো? আমি একটু প্রশংসা করতে চাই রে ভাই, আমি তো বাংলাদেশের দালাল। আমি একটা লোকের প্রশংসা করতে চাই বিএনপির। একটা কেউ আছে যাকে আপনারা আমার সামনে একটু বলবেন? একটা নাম দেন ভাই, আপনারা একটা নাম দেন, একটা নাম লিখে দেন যে ভাই অমুকরে আপনি প্রশংসা করেন, একটা নাম দেন বিএনপি। দর্শকবৃন্দ, এরপরে